ঝাঁসির আছে লক্ষ্মীবাই, কিন্তু তা বলে কি বাংলার কেউ নেই? বাংলার ইতিহাসে এমন কোনো বীরাঙ্গনা নেই যাকে নিয়ে গর্ব করতে পারে বাংলার কোটি কোটি নারী শক্তি? হ্যাঁ আছে। বাংলার ইতিহাসে রয়েছে রায়বাঘিনী, কিন্তু কে তিনি? কেন তাকে নিয়ে আমরা কিছু জানি না? কেন তাকে নিয়ে ইতিহাসে কোনো কথা বলা হয়নি? আসল কথা হলো, ইতিহাসে তাকে নিয়ে আমাদের কিছু জানতে দেওয়া হয়নি, আমাদের কাছে চেপে রাখা হয়েছে। কিন্তু আমরা চেপে রাখবো না, কবর থেকে খবরে তুলে আনবো এমন সব ইতিহাস যেগুলো এতদিন জোর করে চেপে রাখা হয়েছিল। আপনারা দেখতে থাকুন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আপনাদের সঙ্গে আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। ইতিহাস বইতে আমাদের পড়ানো হয় না, আমরা জানতেও পারি না এমন অনেক ইতিহাস কিন্তু এখন ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। ১৬শ শতাব্দীতে বাংলার এক বীর নারী পাঠান ও সুলতান রাজত্বের বিরুদ্ধে যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দিয়েছিলেন। স্বয়ং মুঘল সম্রাট আকবর বাদশাহ তার নাম দিয়েছিলেন রায়বাঘিনী, কিন্তু বাঙালির ইতিহাসে ও স্মৃতিতে কোনো রায়বাঘিনী নামের বীরাঙ্গনা নেই। ভারতে বা বাঙালির কাছে রানী ভবশঙ্করী নামটা ততটা পরিচিত নয়, কিন্তু রানী ভবশঙ্করী অবিভক্ত বাংলার মুসলমান শাসকদের কাছে একটা আতঙ্ক ছিল, যাকে বাংলার সুলতানি শাসক পাঠান শাসকরা কোনো দিন পরাজিত করতে পারেনি। এমনকি রানী ভবশঙ্করীর শাসনকালে মুঘল সম্রাট আকবর ভুরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের সার্বভৌমত্ব মেনে নেন। তার নতুন নাম হয় রায়বাঘিনী। রানী ভবশঙ্করীর জন্মসূত্রে নাম ছিল ভবশঙ্করী চৌধুরী। তার জন্ম হয়েছিল ভুরিশ্রেষ্ঠ সাম্রাজ্যে। সেই সময় ভুরিশ্রেষ্ঠ সাম্রাজ্য বর্তমান হুগলি ও হাওড়া জেলা জুড়ে ছিল। তার পিতা দীননাথ চৌধুরী রাজা রুদ্রনারায়ণের সাম্রাজ্যে একজন দুর্গ রক্ষক ছিলেন। সেনাদের যুদ্ধবিদ্যার প্রশিক্ষণ দিতেন। ছোটবেলা থেকেই ভবশঙ্করী পিতার কাছে অস্ত্র শিক্ষা পান। ঘোড়ায় চড়ে যুদ্ধ করা, তরোয়াল যুদ্ধ, তীর ছোড়া ইত্যাদির প্রশিক্ষণ নেন। মাঝে মাঝে পিতার সঙ্গে যুদ্ধ অভিযান এবং শিকার অভিযানেও যেতেন। এছাড়াও ভবশঙ্করী ভুরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের শ্রেষ্ঠ পণ্ডিতদের কাছ থেকে সমাজশাস্ত্র, রাজনীতি, দর্শন, কূটনীতি এবং ধর্মশাস্ত্র সম্বন্ধে জ্ঞান অর্জন করতেন। ভবশঙ্করীর সঙ্গে রাজা রুদ্রনারায়ণের বিয়ে হয়। একবার ভবশঙ্করী শিকারে গিয়েছিলেন। সেখানে একদল বুনো মহিষ বা বাইসন বলা যেতে পারে, অনেকে মনে করেন মহিষ, অনেকে মনে করেন বাইসন, একদল বুনো মহিষ ভবশঙ্করীকে আক্রমণ করে। কিন্তু ভবশঙ্করী তরোয়াল চালানোর অসাধারণ দক্ষতায় সবকটা বুনো মহিষকে হত্যা করেন এবং শিকার অভিযানে থাকা বাকিদের রক্ষা করেন। রাজা রুদ্রনারায়ণ দূর থেকে এটা লক্ষ্য করেন এবং তার এই যুদ্ধ দক্ষতায় তিনি মুগ্ধ হন। তিনি ভবশঙ্করীর পিতাকে বিবাহের প্রস্তাব দেন এবং খুব শিগগিরই তাদের বিবাহ সম্পন্ন হয়। ব্রাহ্মণ কন্যা ভবশঙ্করী চৌধুরী পরিচিত হন রানী ভবশঙ্করী নামে। বিবাহের পরেই রানী ভবশঙ্করী রাজ্য শাসন বিষয়ে রাজা রুদ্রনারায়ণকে সাহায্য করতেন। মা চণ্ডীর পরম ভক্ত ছিলেন তিনি। বিয়ের পরেই রাজপ্রাসাদের পাশেই দেবী চণ্ডীর একটি সুন্দর মন্দির নির্মাণ করেন রানী ভবশঙ্করী। রোজ নিষ্ঠা ভরে মা চণ্ডীর পুজো করতেন। আজও হাওড়া হুগলি জেলার বিভিন্ন প্রান্তে যে বেতাই চণ্ডী এবং মেলাই চণ্ডীর পুজো হয়ে থাকে তা ভবশঙ্করীর শাসনকালেই হিন্দুদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে দেবী চণ্ডীর অনেকগুলো মন্দির নির্মাণ করেন। অনেক মন্দির আজও রয়েছে। তিনি সাম্রাজ্যের সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দিকে বিশেষ খেয়াল দিতেন। ভুরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেকগুলো সামরিক দুর্গের নির্মাণ করেন। তিনি খানাকুল, ছাউনপুর, তমলুক, আমতা, উলুবেরিয়া, নস্করডাঙ্গায় দুর্গ নির্মাণ করেন। সেই সঙ্গে সামরিক প্রশিক্ষণের বিষয়টাও দেখভাল করতেন। তার নজরদারিতে অনেকগুলো সামরিক প্রশিক্ষণ শিবির পরিচালিত হতো। তিনি প্রথম ভুরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের সেনাবাহিনীতে মহিলাদের যুদ্ধ প্রশিক্ষণ দিয়ে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেন। সেই সঙ্গে তিনি এটাও নিয়ম করেন যে ভুরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের প্রতিটি পরিবারের একজনকে যুদ্ধ প্রশিক্ষণ নিতে হবে, যাতে আপৎকালীন পরিস্থিতিতে সেনার দরকার পড়লে যুদ্ধে যোগ দিতে পারে। সেই সঙ্গে তিনি নৌবাহিনীর দিকেও নজর দিতেন। রানী ভবশঙ্করীর তত্ত্বাবধানে ভুরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের
নিজস্ব নৌবাহিনী গঠন করেন, যা সেই সময় বেশ শক্তিশালী ছিল। সেই সময় গৌড়ের শাসক ছিলেন পাঠান বংশীয় সুলেমান কারী। মুসলিম শাসকদের লুটেরা বাহিনী ভুরিশ্রেষ্ঠ সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে অতর্কিত হামলা করে লুটপাট চালাতো। তাই এদের শায়েস্তা করতে রানী ভবশঙ্করীর পরামর্শে উড়িষ্যার রাজা মুকুন্দদেবের সঙ্গে জোট করেন রাজা রুদ্রনারায়ণ। 1565 খ্রিস্টাব্দে ত্রিবেণীর যুদ্ধে ভুরিশ্রেষ্ঠ সাম্রাজ্য এবং মুকুন্দদেবের মিলিত সেনাবাহিনী গৌড়ের সুলতান সুলেমান কারীকে পরাজিত করেন। এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন মুকুন্দদেবের সেনাপতি রাজীব লোচন রায়, যিনি পরে কালা পাহাড় নামে বিখ্যাত হন। সুলেমানের মৃত্যুর পরে তার পুত্র দাউদ খান গৌড়ের শাসক হন। তিনি মুঘলদের পরাজিত করার জন্য রাজা রুদ্রনারায়ণের সাহায্য চান। রুদ্রনারায়ণ রাজি না হলে দাউদ খান তার সেনাপতি কল্টু খানকে ভুরিশ্রেষ্ঠ সাম্রাজ্য আক্রমণের নির্দেশ দেন। রুদ্রনারায়ণের সেনাবাহিনী কল্টু খানের সেনাকে শোচনীয়ভাবে পরাজিত করে এবং তাকে হত্যাও করে। এই যুদ্ধে বিশাল সংখ্যক পাঠান সৈন্যের মৃত্যুও হয়। এর ফলে বাংলার বিস্তীর্ণ অঞ্চল পাঠান শাসনের অন্তর্ভুক্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। রানী ভবশঙ্করী এক পুত্র সন্তান প্রতাপ নারায়ণের জন্ম দেন। প্রতাপ নারায়ণের বয়স যখন সবে 5 বছর, তখন রাজা রুদ্র নারায়ণের মৃত্যু ঘটে। ভুরিশ্রেষ্ঠ রাজবংশের কুলপুরোহিত রানী ভবশঙ্করীকে রাজ্যের শাসনভার নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য অনুরোধ জানান এবং যতদিন না পর্যন্ত রাজকুমার প্রতাপ নারায়ণ প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেন, রানী রাজ্যের শাসনভার সম্পূর্ণরূপে গ্রহণ করেন। কিন্তু সেনাপতি চতুর্ভুজ চক্রবর্তী রাজ্যের ক্ষমতা দখল করতে সুলতান ওসমান খানের সঙ্গে চক্রান্ত করেন। রানী ভবশঙ্করী এবং তার নাবালক পুত্র প্রতাপ নারায়ণকে হত্যা করার ষড়যন্ত্র হয়। সেই মতো চতুর্ভুজ সমস্ত তথ্য ওসমান খানের কাছে পৌঁছে দেন। ওসমান খান তার সেনাবাহিনী নিয়ে রানীকে হত্যার উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু ওসমান খানের সেনাবাহিনীকে কচুকাটা করে দেন রানী ভবশঙ্করী। কৌশলে মন্দিরের মধ্যে তাকে হত্যার ষড়যন্ত্রও ব্যর্থ হয়। ওসমান খান পালিয়ে নিজের প্রাণ বাঁচান। চতুর্ভুজ চক্রবর্তীকে সেনাপতির পদ থেকে সরিয়ে দেন রানী এবং ভূপতি কৃষ্ণ রায়কে সেনাপতি নিযুক্ত করেন। এরপরেই পাঠান সেনাদের বিরুদ্ধে তার বীরত্বের সঙ্গে লড়াইয়ের কথা, বাঘের মতো ক্ষিপ্রতায় তার যুদ্ধ করার কাহিনী ভুরিশ্রেষ্ঠ রাজ্যের লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। রানী ভবশঙ্করী বীরত্বের সঙ্গে যুদ্ধ করে ওসমান খানকে পরাজিত যদি না করতেন, তাহলে ভুরিশ্রেষ্ঠ রাজ্য ও হুগলি হাওড়া অঞ্চলে ইসলামের শাসন শুরু হয়ে যেত। রানী ভবশঙ্করী তার প্রতিরক্ষা উপদেষ্টা হরিদেব ভট্টাচার্যের পরামর্শে আশেপাশের বর্গক্ষত্রিয় এবং নমশূদ্র সম্প্রদায়ের বাছাই করা যোদ্ধাদের সেনায় সামিল করেন, যারা তীর ছোঁড়া এবং তরোয়াল চালানোয় বিশেষ দক্ষ ছিলেন। তাদের আগেই যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া ছিল, যেহেতু রানী ভবশঙ্করী রাজ্যের প্রত্যেক পরিবারের একজনের সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছিলেন অনেক আগেই। পাঠান সেনাপতি ওসমান খানের নেতৃত্বে পাঠান সেনাবাহিনী এবং বিশ্বাসঘাতক চতুর্ভুজ চক্রবর্তীর সঙ্গে থাকা সেনাবাহিনী ফের একযোগে রানীকে আক্রমণ করে। রানী ভবশঙ্করী নিজে যুদ্ধে নেতৃত্ব দেন। এই যুদ্ধে রাজ্যের বাগদি এবং চন্ডাল সেনারা অসীম বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। কয়েক ঘন্টার যুদ্ধে পাঠান সেনাবাহিনী পরাজিত হয় এবং পাঠান সেনাপতি ওসমান খান ফের পালিয়ে নিজের প্রাণ বাঁচান। রানী ভবশঙ্করীর বীরত্বের কথা, পাঠান সেনাদের ধূলিসাৎ করার কথা, এই সমস্ত কথা গিয়ে পৌঁছায় বাদশাহ আকবরের কানে এবং তিনি এই ভুরিশ্রেষ্ঠ রাজ্যের সঙ্গে মিত্রতা করতে চান। তার পিছনে অবশ্য কারণও ছিল। সেই সময়ে অবিভক্ত বাংলা, বিহার, উড়িষ্যা, যাকে সুবে বাংলা বলা হতো, তার সুবেদার ছিলেন মান সিং। কিন্তু বাংলার বিভিন্ন অংশে পাঠানদের অত্যাচার ছিল খুব। পাঠানরা মুঘল সাম্রাজ্যের বিভিন্ন ব্যবসা বাণিজ্য কেন্দ্রে হামলা ও লুটপাট চালাতো। এই নিয়ে খুবই চিন্তিত ছিলেন আকবর, কারণ বাংলা সেই সময় ছিল সোনার বাংলা। কিন্তু রানী ভবশঙ্করী অসাধারণ রণকৌশল ও বীরত্বে সেই পাঠান সৈন্যদের পরাজিত করেছিলেন। এই জন্য আকবর অন্য নীতি নিলেন। ভুরিশ্রেষ্ঠ সাম্রাজ্যে সৌজন্য দেখিয়ে পাঠালেন বাংলার সুবেদার মান সিংহকে। রানী বুঝেছিলেন একদিকে পাঠান, অন্যদিকে মুঘল, এই দুয়ের বিরুদ্ধে লড়া অসম্ভব ও অবাস্তব। শক্তিশালী মুঘল সম্রাটের বিরুদ্ধে লড়ার চেয়ে আকবরের চেয়ে সন্ধি করে নিয়ে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখাটা দরকার। ভুরিশ্রেষ্ঠ রাজ্যের সঙ্গে দিল্লির চুক্তি সম্পূর্ণ হলো।
আকবর ভুরিশ্রেষ্ঠ রাজ্যের সার্বভৌমত্ব মেনে নিলেন। রানী ভবশঙ্করীকে রায়বাঘিনী উপাধিতে ভূষিত করেন সম্রাট আকবর। এরপর অনেক বছর রানী ভবশঙ্করী স্বাধীনভাবে রাজ্য শাসন করেন। পরে রানী ভবশঙ্করীর পুত্র প্রতাপ নারায়ণ প্রাপ্তবয়স্ক হলে তার হাতে রাজ্যের ভার তুলে দেন এবং তিনি কাশীতে তীর্থ করতে চলে যান। আজও হাওড়া জেলার উদয়নারায়ণপুরে রানী ভবশঙ্করী প্রতিষ্ঠিত রায়বাঘিনী মন্দির রয়েছে। আজও গড় ভবানীপুর রয়েছে। আজও বাংলায় চণ্ডী পুজো রয়েছে। বিভিন্ন জায়গায় রানী ভবশঙ্করীর তৈরি করা চণ্ডী মন্দিরও রয়েছে। কিন্তু বাংলার মানুষের মনে এবং বাংলার ইতিহাসের পাতায় কোথাও রানী ভবশঙ্করীর নামটুকুও নেই। কিন্তু কেন নেই? কেন এতদিন আমাদের কাছে চেপে রাখা হয়েছিল রানী ভবশঙ্করীর এই অসাধারণ বীরত্বের ইতিহাস? সেই কারণ কেউ জানে না, কিন্তু আমরা চেপে রাখতে দেব না। কবর থেকে খবরে তুলে আনবো এই সমস্ত চেপে রাখা ইতিহাস, যা এতদিন আমাদের চোখের আড়াল করে রাখা হয়েছে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা আবার বাংলার ইতিহাসের এই ধরনের কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।